গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন সৈয়দ মুজতবা আলীর লেখা ভ্রমণ কাহিনী দেশে বিদেশে। আজ পঞ্চম পর্ব। এক বৃদ্ধা দুঃখ করে বলেছিলেন, পালা পরবের নেমন্তন্ন পেলে অরক্ষণীয় মেয়ে থাকলে মায়ের মহাবিপদ উপস্থিত হয়। রেখে গেলে গলার আল, নিয়ে গেলে লোকের গাল। তারপর বুঝিয়ে বলেছিলেন, বাড়িতে যদি মেয়েকে রেখে যাও তাহলে সমস্তক্ষণ দুর্ভাবনা, ভালো করলুম না মন্দ করলুম। সঙ্গে যদি নিয়ে যাও তবে সকলের কাছ থেকে একই গালাগাল, এতদিন ধরে বিয়ে দাওনি কেন। দেশভ্রমণে দেখলুম একই অবস্থা। মোকামে পৌঁছেই প্রশ্ন, দেশটার ঐতিহাসিক পটভূমিকা দেব কি দেব না। যদি না দাও তবে সমস্তক্ষণ দুর্ভাবনা, ভালো করলুম না মন্দ করলুম। যদি দাও তবে লোকের গালাগাল নিশ্চিতই খেতে হবে। বিশেষ করে আফগানিস্তানের বেলা, কারণ অরক্ষণীয়া কন্যার যেরকম বিয়ে হয়নি, আফগানিস্তানের ইতিহাস তেমনি লেখা হয়নি। আফগানিস্তানের প্রাচীন ইতিহাস পোঁতা আছে সে দেশের মাটির তলায় আর ভারতবর্ষের পুরাণ মহাভারতে। আফগানিস্তান গরিব দেশ। ইতিহাস গড়ার জন্যে মাটি ভাঙবার ফুরসত আফগানের নেই। মাটি যদি সে নিতান্তই খোঁড়ে তবে সে কাবুলি মঞ্জদৌড়ো বের করার জন্য নয়, কয়লার খনি পাবার আশায়। পুরাণ ঘাটাঘাটি করবার মতো পাণ্ডিত্য কাবুলির এখনো হয়নি। আমাদেরই কতটা হয়েছে কে জানে। পুরাণের কতটা সত্যিকার ইতিহাস আর কতটা ইতিহাস পাগলাদের বোকা বানাবার জন্যে পুরাণকারের নির্মম অট্টহাস, তারই মীমাংসা করতে অর্ধেক জীবন কেটে যায়। আফগানিস্তানের অর্বাচীন ইতিহাস নানা ফার্সি পাণ্ডুলিপিতে এদেশে ওদেশে অন্তত 4খানা দেশে ছড়িয়ে পড়ে আছে। এদেশের মাল নিয়ে পণ্ডিতেরা নাড়াচাড়া করেছেন মাহমুদ বাবুরের ভেতর দিয়ে ভারতবর্ষের পাঠান তুর্কি মোগল যুগের ইতিহাস লেখার জন্য। কিন্তু বাবুরের আত্মজীবনীর সঙ্গে নিয়ে আজ পর্যন্ত কোনো ভারতীয় পণ্ডিত আফগানের কথাই ওঠে না। কাবুল, হিন্দুকুশ, বদখশান, বাল্খ, মৈমানা, হিরাতে ঘোরাঘুরি করেননি, কারণ আফগান ইতিহাস লেখার শিরোপীড়া নিয়ে ভারতীয় পণ্ডিত এখনও উদ্ব্যস্ত হননি। অথচ এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে আফগানিস্তানের ইতিহাস না লিখে ভারতের ইতিহাস লিখবার জো নেই। আফগান রাজনীতি না জেনে ভারতের সীমান্ত প্রদেশ ঠান্ডা রাখবার কোনো মধ্যম নারায়ণ নেই। গোদের ওপর আরেক বিস্ফোড়া, আফগানিস্তানের উত্তর ভাগ অর্থাৎ বলখ বদখশানের ইতিহাস তার সীমান্ত নদী আমুদরিয়ার ওপারের তুর্কিস্তানের সঙ্গে, পশ্চিম ভাগ অর্থাৎ হিরাত অঞ্চল ইরানের সঙ্গে, পূর্ব ভাগ অর্থাৎ কাবুল, জালালাবাদ খাস ভারতবর্ষ ও কাশ্মীরের ইতিহাসের সঙ্গে মিশে নানা যুগে নানা রং ধরেছে। আফগানিস্তানের তুলনায় সুইজারল্যান্ডের ইতিহাস লেখা ঢের সোজা, যদিও সেখানে 3টে ভিন্ন জাত আর 4টে ভাষা নিয়ে কারবার। আর শেষ বিপদ, যে 2-4খানা কেতাবপত্র আছে সেগুলো খুললেই দেখতে পাবেন পণ্ডিতেরা সব রামদা উঁচিয়ে আছেন। গান্ধার লিখেই সেই রামদা। প্রশ্নবোধক উঁচিয়েছেন, অর্থাৎ গান্ধার কোথায়? কাম্বোজ বলেই সেই খড়গ প্রশ্নবোধক, অর্থাৎ কাম্বোজ বলতে কি বোঝো? কম্বুকণ্ঠী বা কম্বুগ্রীব বলতে বোঝায় যার গলায় শাঁখের গায়ের 3টে দাগ কাটা রয়েছে, যেমন বুদ্ধের গলায়। কম্বোজ দেশ কি তবে গিরি উপত্যকার কণ্ঠী ঝোলানো আফগানিস্তান, অথবা কম্বু যেখানে পাওয়া যায় অর্থাৎ সমুদ্র পাড়ের দেশ বেলুচিস্তান? এমনকি দেশগুলোর নামের পর্যন্ত ঠিক ঠিক বানান নেই। যেমন ধরুন বলখ কখনো বলহিকা, কখনো বালহিকা, কখনো বালহিকা। সে কি তবে ফেরদৌসি উল্লিখিত বলখ, যেখানে জরথ্রুস্ত রাজা গুশত আসপকে আবেস্তা মন্ত্রে দীক্ষিত করেছিলেন? সেখান থেকেই কি আজকের দিনের কাবুলিরা জাফরান আর হিং নিয়ে আসে? কারণ ওই দুইয়ের নামই তো সংস্কৃতে বালহিকম। রাসেল বলেছেন, পণ্ডিতজন যে স্থলে মতানৈক্য প্রকাশ করেন মূর্খ যেন তথায় ভাষণ না করে। আমার ঠিক উল্টো বিশ্বাস। আমার মনে হয় ঠিক ওই জায়গায়
তার কিছু বলার সুযোগ। পণ্ডিতরা তখন একজোট হতে পারেন না বলে সে বারোয়ারি কিল থেকে নিষ্কৃতি পায়। পণ্ডিত মূর্খে মিলে আফগানিস্তান সম্পর্কে যেসব তথ্য আবিষ্কার করেছেন তার মোটামুটি তত্ত্ব এই যে আর্যজাতি আফগানিস্তান খাইবার পাস হয়ে ভারতবর্ষে এসেছিল, পামির দার্দিস্তান বা পৈশাচ ভূমি কাশ্মীর হয়ে নয়। বোগজকোই বর্ণিত মিতানি রাজ্য ধ্বংসের পর যদি এসে থাকে, তবে প্রচলিত আফগান কিংবদন্তি যে আফগানরা ইহুদিদের অন্যতম পথভ্রষ্ট উপজাতি সেটা সম্পূর্ণ মিথ্যে নয়। অর্থাৎ কিংবদন্তি দেশ ঠিক রেখেছে, কিন্তু পাত্র নিয়ে গোলমাল করে ফেলেছে। গান্ধারী কান্দাহার থেকে এসেছিলেন। পাঠান মেয়ের দৈর্ঘ্যপ্রস্থ দেখেই বোধ করি মহাভারতকার তাকে শতপুত্রবতী রূপে কল্পনা করেছিলেন। বৌদ্ধ ধর্ম অভ্যুদয়ের সঙ্গে সঙ্গে উত্তর ভারতবর্ষ ও আফগানিস্তানের ইতিহাস স্পষ্টতর রূপ নিতে আরম্ভ করে। উত্তর ভারতের 16টি রাজ্যের নির্ঘণ্টে গান্ধার ও কাম্বোজের উল্লেখ পাই। তাদের বিস্তৃতি প্রসার সম্বন্ধে প্রশ্ন জিজ্ঞাসা করলে পণ্ডিতেরা সেই রামদা দেখান। এই যুগে এবং তারপরও বহু যুগ ধরে ভারত ও আফগানিস্তানের মধ্যে যেরকম কোনো সীমান্ত রেখা ছিল না, ঠিক তেমনি আফগান ও ইন্দো ইরানিয়ান ভূমি পারস্যের মধ্যে কোনো সীমান্ত ভূমি ছিল না। বক্ষু বা আমুদরিয়ার উভয় পারের দেশকে সংস্কৃত সাহিত্যে ভারতের অংশরূপ ধরা হয়েছে। প্রাচীন ইরানি সাহিত্যে তাকে আবার ইরানের অংশরূপে গণ্য করা হয়েছে। তারপর ইরানি রাজা সাইরাস সম্পূর্ণ আফগানিস্তান দখল করে ভারতবর্ষের সিন্ধু নদ পর্যন্ত অগ্রসর হন। সিকান্দার শাহের সিন্ধুদেশ জয় পর্যন্ত আফগানিস্তান ও পশ্চিম সিন্ধু ইরানের অধীনে থাকে। সিকান্দার উত্তর আফগানিস্তান হয়ে ভারতবর্ষে ঢোকেন, কিন্তু তার প্রধান সৈন্যদল খাইবার পাস হয়ে পেশাওয়ারে পৌঁছায়। খাইবার পেরোবার সময় সীমান্তের পার্বত্য জাতি পাহাড়ের চূড়াতে বসে সিকান্দারি সৈন্যদলকে এতই উদ্বাস্ত করেছিল যে গ্রিক সেনাপতি তাদের শহর গ্রাম জ্বালিয়ে তার প্রতিশোধ নিয়েছিলেন। সিকান্দারের সিন্ধু জয় ভারতবর্ষের ইতিহাসে যেরকম জোর দাগ কেটে গিয়েছে, তেমনি গ্রিক অধিকারের ফলে আফগানিস্তানও ভৌগোলিক আরিয়া, আরাখোসিয়া, গেদ্রোসিয়া, পারোপানিসোদাই ও দ্রাঙ্গিয়ানা অর্থাৎ হিরাত, বলখ, কাবুল, গজনি ও কান্দাহার প্রদেশে বিভক্ত হয়ে ভৌগোলিক ও ঐতিহাসিক রূপ নিতে আরম্ভ করে। সিকান্দার শাহের মৃত্যুর কয়েক বছরের মধ্যেই চন্দ্রগুপ্ত মৌর্য সমস্ত উত্তর ভারতবর্ষ দখল করে গ্রিকদের মুখোমুখি হন। ফলে হিন্দু কুশের উত্তরের বাল্হিক প্রদেশ ছাড়া সমস্ত আফগানিস্তান তার অধীনে আসে। মৌর্য বংশের পতন ও শুঙ্গ বংশের অভ্যুদয় পর্যন্ত আফগানিস্তান ভারতবর্ষের অংশ হয়ে থাকে। ভারতীয় আর্যদের চতুর্বেদ ও ইরানি আর্যদের আবেস্তা একই সভ্যতার বিকাশ। কিন্তু মৌর্য যুগে একদিকে যেমন বেদ বিরোধী বৌদ্ধ ধর্মের প্রসার হয়, অন্যদিকে তেমনি ইরানি ও গ্রিক ভাস্কর শিল্প ভারতীয় কলাকে প্রায় সম্পূর্ণ অভিভূত করে ফেলে। অশোকের বিজয়স্তম্ভের মসৃণতা ইরানি ও তার রসবস্তু গ্রিক। সে যুগের বিশুদ্ধ ভারতীয় কলার যে নিদর্শন পাওয়া গিয়েছে তার আকার রূঢ়, গতি পঙ্কিল, কিন্তু সে ভবিষ্যৎ বিকাশের আশায় পূর্ণগর্ভ। অশোক বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য মাধ্যন্তিক নামক শ্রমণকে আফগানিস্তানে পাঠান। সমস্ত দেশ বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল কিনা বলবার উপায় নেই, কিন্তু মনে হয় আফগানিস্তানের অনুর্বরতা বর্ণাশ্রম ধর্মের অন্তরায় ছিল বলে আফগান জনসাধারণের পক্ষে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হওয়া অপেক্ষাকৃত সহজ হয়েছিল। 2 শতাব্দীর ভেতরেই আফগানিস্তানের বহু গ্রিক, সিথিয়ান ও তুর্ক বুদ্ধের স্মরণ নিয়ে ভারতীয় সভ্যতা সংস্কৃতির সঙ্গে সম্মিলিত হয়ে বেদ আবেস্তার ঐতিহ্য বৌদ্ধ ধর্মের ভেতর দিয়ে কিছুটা বাঁচিয়ে রাখে। উত্তর আফগানিস্তানের বাল্খ প্রদেশ মৌর্য সম্রাটদের যুগে গ্রিক সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। মৌর্য বংশের পতনের সঙ্গে সঙ্গে বাল্খ অঞ্চলে গ্রিকদের ভেতর অন্তর্কলহ শুরু হয় এবং বাল্খের গ্রিকগণ হিন্দুকুশ অতিক্রম করে কাবুল উপত্যকা দখল করে। তারপর পাঞ্জাবে ঢুকে গিয়ে আরও পূর্ব দিকে অগ্রসর হতে থাকে
এদের একজন রাজা মেনান্দের নাকি পূর্বে পাটলিপুত্র ও দক্ষিণে আধুনিক করাচি পর্যন্ত আক্রমণ করেন। মধ্য ও দক্ষিণ আফগানিস্তান তথা পশ্চিম ভারতের গ্রিক রাজাদের কোনো ভালো বর্ণনা পাবার উপায় নেই। শুধু এক বিষয়ে ঐতিহাসিকের তৃষ্ণা তারা মেটাতে জানেন। কাবুল থেকে ৩০ মাইল দূরে বেগ্রাম উপত্যকায় এদের তৈরি হাজার হাজার মুদ্রা প্রতি বছর মাটির তলা থেকে বেরোয়। খ্রিস্টপূর্ব ২৬০ থেকে খ্রিস্টপূর্ব ১২০ রাজ্যকালের ভেতর অন্তত ২৯ জন রাজা ও ৩ জন রানীর নাম চিহ্নিত মুদ্রা এ যাবৎ পাওয়া গিয়েছে। এগুলোর ওপরে গ্রিক ও খরষ্ঠী এবং শেষের দিকের মুদ্রাগুলোর ওপরে গ্রিক ও ব্রাহ্মী হরফে লেখা রাজা রানীর নাম পাওয়া যায়। এ যুগে রাজায় রাজায় বিস্তর যুদ্ধ বিগ্রহ হয়েছিল, কিন্তু আফগানিস্তান ও পশ্চিম ভারতের যোগসূত্র অটুট ছিল। আবার দুর্যোগ উপস্থিত হল। আমুদরিয়ার উত্তরের শক জাতি ইউএচিদের হাতে পরাজিত হয়ে আফগানিস্তান ছেয়ে ফেলল। কাবুল দখল করে তারা দক্ষিণ পশ্চিম দুদিকেই ছড়িয়ে পড়ে। দক্ষিণ আফগানিস্তান, বেলুচিস্তান ও সিন্ধু দেশে তাদের বসতি পাকাপাকি হলে পর এই অঞ্চলের নাম সংস্কৃতে শকদ্বীপ ও ইরানিতে শকস্তান হয়। বর্বর শকেরা ইরানি ও গ্রিক ও ভারতীয়দের সংস্রবে এসে কিছুটা সভ্য হয়েছিল বটে, কিন্তু আফগানিস্তানের ইতিহাসে তারা কিছু দিয়ে যেতে পারেনি। শকদের হারায় ইন্দো পার্থিয়ানরা। এদের শেষ রাজা গন্ধফার্নেস নাকি যীশুখ্রিস্টের শিষ্য সেন্ট টমাসের হাতে খ্রিস্টান হন। কিন্তু এই সেন্ট টমাসের হাতেই নাকি আবিসিনিয়াবাসী হাবশিরাও খ্রিস্টান হয় ও এরই কাছে মালাবার ও তামিলনাড়ের হিন্দুরাও নাকি খ্রিস্ট ধর্ম গ্রহণ করে। মাদ্রাজের কয়েক মাইল দূরে এক পাহাড়ের উপর সেন্ট টমাসের কবর দেখানো হয়। কাজেই আফগানিস্তানে খ্রিস্ট ধর্ম প্রচার বোধ করি বিশেষ বিশ্বাসযোগ্য নয়। কুষণ সম্রাটদের ইতিহাস ভারতে অজানা নয়। কুষণ বংশের দ্বিতীয় রাজা ভীম শক এবং ইরানি পার্থিয়ানদের হারিয়ে আফগানিস্তান দখল করেন। কনিষ্ক পশ্চিমে ইরান সীমান্ত ও উত্তরে কাশগড়, খোটান, ইয়ারকান্দ পর্যন্ত রাজ্য বিস্তার করেন। পেশাওয়ারের বাইরে কনিষ্ক যে স্তূপ নির্মাণ করিয়ে বুদ্ধের দেহাস্থি রক্ষা করেন, তার জন্য তিনি গ্রিক শিল্পী নিযুক্ত করেন। সে শিল্পী ভারতীয় গ্রিক না আফগান গ্রিক বলা কঠিন। দরকারও নেই, কারণ পশ্চিম ভারত ও আফগানিস্তানের মধ্যে তখনও সংস্কৃতিগত কোনো পার্থক্য ছিল না। যে স্তূপে কনিষ্ক শেষ বৌদ্ধ অধিবেশনের প্রতিবেদন তাম্রফলকে খোদাই করে রেখেছিলেন, তার সন্ধান এখনো পাওয়া যায়নি। জালালাবাদের যে অসংখ্য স্তূপ এখনো খোলা হয়নি, তারই একটার ভেতরে যদি সে প্রতিবেদন পাওয়া যায়, তাহলে আফগান ঐতিহাসিকেরা আশ্চর্য হবেন না। কনিষ্ককে যদি ভারতীয় রাজা বলা হয়, তাহলে তাকে আফগান রাজা বলতেও কোনো আপত্তি নেই। ধর্মের কথা এখানে অবান্তর। কনিষ্ক বৌদ্ধ হওয়ার বহু পূর্বেই আফগানিস্তান তথাগতের শরণ নিয়েছিল। ভারতবর্ষের কুষণ রাজ্য পতনের পরও আফগানিস্তানে কিদার কুষণগণ ২০০ বছর রাজত্ব করেন। এ যুগের সবচেয়ে মহৎ বাণী গান্ধার শিল্পে প্রকাশ পায়। ভারতীয় ও গ্রিক শিল্পীর যুগ্ম প্রচেষ্টায় যে কলা বৌদ্ধ ধর্মকে রূপায়িত করে, তার শেষ নিদর্শন দ্বাদশ শতাব্দী পর্যন্ত ভারতবর্ষে পাওয়া যায়। তার যৌবন মধ্যাহ্ন আফগানিস্তান ও পূর্ব তুর্কিস্তানের ৬ষ্ঠ শতকের শিল্পে সপ্রকাশ। গুপ্তযুগের শিল্প প্রচেষ্টা গান্ধারের কাছে কতটা ঋণী, তার ইতিহাস এখনো লেখা হয়নি। ভারতবর্ষের সংকীর্ণ জাতীয়তাবোধ কখনো কখনো গান্ধার শিল্পের নিন্দা করেছে। যেদিন বৃহত্তর দৃষ্টি দিয়ে দেখতে শিখব, সেদিন জানব যে ভারতবর্ষ ও আফগানিস্তানকে পৃথক করে দেখা পরবর্তী যুগের কুসংস্কার। বৌদ্ধ ধর্মের অনুপ্রেরণায় ভারত অনুভূতির ক্ষেত্রে যে সার্বভৌমিকত্ব লাভ করতে সক্ষম হয়েছিল, পরবর্তী যুগে তা আর কখনো সম্ভবপর হয়নি। আফগানিস্তানের ভূগর্ভ থেকে যেমন গান্ধার শিল্পের নিদর্শন বেরোবে, সঙ্গে সঙ্গে সে দেশের চারুকলার ইতিহাস লেখা হয়ে ভারতবর্ষকে তার ঋণ স্বীকার করাতে বাধ্য করবে। ভারতবর্ষে যখন গুপ্ত সম্রাটদের সুশাসনে সনাতন ধর্ম বৈষ্ণব রূপ নিয়ে প্রকাশ পেল, আফগানিস্তান তখনও বৌদ্ধ ধর্ম ত্যাগ করেনি। মৌর্যদের মতো গুপ্তরা আফগানিস্তান জয় করবার চেষ্টা করেনি, কিন্তু আফগানিস্তানের পরবর্তী যুগের শক শাসনপতিগণ
হীনবল। ৫ম শতকের চীন পর্যটক ফা হিয়েন কাবুল খাইবার হয়ে ভারতবর্ষে আসবার সাহস করেননি। খুব সম্ভবত আফগান সীমান্তের অরাজকতা থেকে প্রাণ বাঁচিয়ে অনেক দূরের অনেক কঠিন রাস্তা পামির কাশ্মীর হয়ে ভারতবর্ষে পৌঁছন। তারপর বর্বর হুন অভিযান ঠেকাতে গিয়ে ইরানের রাজা ফিরোজ প্রাণ দেন। হুন অভিযান আফগানিস্তানের বহু মঠ ধ্বংস করে ভারতবর্ষে পৌঁছয়। গুপ্ত সম্রাটদের সঙ্গে তাদের যেসব লড়াই হয় সেগুলো ভারতবর্ষের ইতিহাসে লেখা আছে। এই হুন এবং আফগানদের সংমিশ্রণের ফলে পরবর্তী যুগে রাজপুত বংশের সূত্রপাত। ৭ম শতকে হিউয়েন সাং তাশকান্দ সমরকান্দ হয়ে আমুদরিয়া অতিক্রম করে কাবুল পৌঁছান। কাবুল তখন কিছু হিন্দু কিছু বৌদ্ধ। ততদিনে ভারতবর্ষে হিন্দু ধর্মের নবজীবন লাভের স্পন্দন কাবুল পর্যন্ত পৌঁছেছিল। শান্ত ভারতবাসী যখন বেশি দিন বৌদ্ধ ধর্ম সইতে পারল না, তখন দুর্ধর্ষ আফগানের পক্ষে যে জীবে দয়ার বাণী বলে মেনে চলতে কষ্ট হয়েছিল তাতে বিশেষ সন্দেহ করার কারণ নেই। হিউয়েন সাং কান্দাহার, গজনি, কাবুলকে ভারতবর্ষের অংশরূপে গণ্য করেছেন। এখন আরব ঐতিহাসিকদের যুগ। তাদের মতে আরবরা যখন প্রথম আফগানিস্তানে এসে পৌঁছয় তখন সেদেশ কনিষ্কের বংশধর তুর্কি রাজার অধীনে ছিল। কিন্তু তারপর তার ব্রাহ্মণ মন্ত্রী সিংহাসন দখল করে ব্রহ্মণ্য রাজ্য স্থাপন করেন। ৮৭১ সনে ইয়াকুব বিন লয়েস কাবুল দখল করেন। শাহিয়া বংশ তখন পাঞ্জাবে এসে আশ্রয় নেন। শেষ রাজা ত্রিলোচন পাল গজনির সুলতান মাহমুদের হাতে ১০২১ সনে পরাজিত হন। আফগানিস্তানের শেষ হিন্দু রাজবংশের বাকি ইতিহাস কাশ্মীরে। কহলানের রাজ তরঙ্গিনীতে তাদের বর্ণনা আছে। এখানে এসে ভারতীয় পণ্ডিতগণ এক প্রকাণ্ড ঢেরা কাটেন। আমি পণ্ডিত নই, আমার মনে হয় তার কোনোই কারণ নেই। প্রথম আর্য অভিযানের সময় কিংবা তারও পূর্ব থেকে আফগানিস্তান ও ভারতবর্ষ নানা যুদ্ধ বিগ্রহের ভেতর দিয়ে ১৯বিংশ শতাব্দী পর্যন্ত একই ঐতিহ্য নিয়ে পরস্পরের সঙ্গে যোগসূত্র অবিচ্ছিন্ন রাখবার চেষ্টা করেছে। যদি বলা হয় আফগানরা মুসলমান হয়ে গেল বলে তাদের অন্য ইতিহাস, তাহলে বলি তারা একদিন অগ্নি উপাসনা করেছিল, গ্রিক দেবদেবীর পূজা করেছিল, বেদ বিরোধী বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল। তবুও যখন দুই দেশের ইতিহাস পৃথক করা যায় না, তখন তাদের মুসলমান হওয়াতেই হঠাৎ কোন মহাভারত অশুদ্ধ হয়ে গেল? বুদ্ধের স্মরণ নিয়ে কাবুলি যখন মগধবাসী হয়নি, তখন ইসলাম গ্রহণ করেও সে আরবও হয়ে যায়নি। ভারতবর্ষের ইতিহাস থেকে মুসলিম আফগানিস্তান, বিশেষ করে কান্দাহার, গজনি, কাবুল, জালালাবাদ বাদ দিলে ফ্রন্টিয়ার, বান্ন, কোহাট, এমনকি পাঞ্জাবও বাদ দিতে হয়। পার্থক্য তবে কোথায়? যদি কোনো পার্থক্য থাকে তবে সে শুধু এইটুকু যে মাহমুদ গজনির পূর্বে ভারতবর্ষের লিখিত ইতিহাস নেই। মাহমুদের পরে প্রতি যুগে নানা ভূগোল, নানা ইতিহাস লেখা হয়েছে। কিন্তু আমাদের জ্ঞান অজ্ঞানের শক্ত জমি চোরাবালির উপর তো আর ইতিহাসের তাজমহল খাড়া করা হয় না। মাহমুদের ইতিহাস নতুন করে বলার প্রয়োজন নেই, কিন্তু তার সভা পণ্ডিত আল বিরুনির কথা বাদ দেবার উপায় নেই। পৃথিবীর ইতিহাসে ৬ জন পণ্ডিতের নাম করলে আল বিরুনির নাম করতে হয়। সংস্কৃত, আরবি অভিধান, ব্যাকরণ সে যুগে ছিল না, এখনও নেই। আল বিরুনি ও ভারতীয় ব্রাহ্মণগণের মধ্যে কোনো মাধ্যম ভাষা ছিল না। তৎসত্ত্বেও এই মহাপুরুষ কি করে সংস্কৃত শিখে হিন্দুর জ্ঞান বিজ্ঞান, দর্শন, জ্যোতিষ, কাব্য, অলঙ্কার, পদার্থবিদ্যা, রসায়ন সম্বন্ধে তাহকিক-ই হিন্দ নামক বিরাট গ্রন্থ লিখতে সক্ষম হয়েছিলেন, সে এক অবিশ্বাস্য প্রহেলিকা। একাদশ শতাব্দীতে আল বিরুনি ভারতবর্ষের সংক্ষিপ্ত বিশ্বকোষ লিখেছিলেন। প্রত্যুত্তরে আজ পর্যন্ত কোনো ভারতীয় আফগানিস্তান সম্বন্ধে পুস্তক লেখেননি। এক দার্শিকুস ছাড়া আজ পর্যন্ত পৃথিবীতে কেউ আরবি ও সংস্কৃতে এরকম অসাধারণ পাণ্ডিত্য দেখাতে পারেননি। এই বিংশ শতকেই কটি লোক সংস্কৃত, আরবি দুইই জানেন আঙ্গুলে গুণে বলা যায়। ভারতবর্ষের পাঠান তুর্কি সম্রাটেরা আফগানিস্তানের দিকে ফিরে তাকাননি, কিন্তু আফগানিস্তানের সঙ্গে ভারতবর্ষের সংস্কৃতিগত সম্পর্ক কখনো ছিন্ন হয়নি। একটা উদাহরণ দিলেই যথেষ্ট হবে।
আলাউদ্দিন খিলজির সভাকবি আমির খসরু ফার্সিতে কাব্য রচনা করেছিলেন। তার নাম ইরানে কেউ শোনেননি, কিন্তু কাবুল কান্দাহারে আজকের দিনেও তার প্রতিপত্তি হাফিজ সাদির চেয়ে কম নয়। ইশকিয়া কাব্যে দেবলা দেবী ও খিজির খানের প্রেমের কাহিনী পড়েননি এমন শিক্ষিত মৌলবি আফগানিস্তানে আজও বিরল। আফগানিস্তান, বিশেষ করে গজনির দৌত্যে উত্তর ভারতবর্ষে ফার্সি ভাষা তার সাহিত্য সম্পদ, বাইজেন্টাইন সেরাসিন ইরানি স্থাপত্য, ইতিহাস লিখন পদ্ধতি, ইউনানি ভেষজ বিজ্ঞান, আরবি ফার্সি শাস্ত্রচর্চা ইত্যাদি প্রচলিত হয়ে নূতন নূতন ধারা বয়ে নবনব বিকাশের পথে এগিয়ে চলল। একদিন আফগানিস্তান গ্রিক ও ভারতবাসীকে মিলিয়ে দিয়ে গান্ধার কলার সৃষ্টি করতে সাহায্য করেছিল। পাঠান তুর্কি যুগে সেই আফগানিস্তান আরব ইরানের সঙ্গে ভারতবর্ষের হাত মিলিয়ে দিল। তারপর তৈমুরের অভিযান। তৈমুরের মৃত্যুর পর তার বংশধরগণ সমরকন্দ ও হিরাতে নতুন শিল্প প্রচেষ্টার আত্মনিয়োগ করেছিলেন। কিন্তু আফগানিস্তানের হিরাত অতি সহজেই তুর্কিস্তানের সমরকন্দকে ছাড়িয়ে গিয়েছিল। তৈমুরের পুত্র শাহরুখ চীন দেশ থেকে শিল্পী আনিয়ে ইরানিদের সঙ্গে মিলিয়ে হিরাতে নবীন চারুকলার পত্তন করেন। তৈমুরের পুত্রবধূ গৌহর সাদ শিক্ষা দীক্ষায় রানী এলিজাবেথ ক্যাথরিনের চেয়েও কোনো অংশে ন্যূন ছিলেন না। তার আপন অর্থে তৈরি মসজিদ মাদ্রাসা দেখে তৈমুরের প্রপৌত্র বাবুর বাদশাহ চোখ ফেরাতে পারেননি। এখনও আফগানিস্তানে যেটুকু দেখবার আছে সে ওই হিরাতে। যে কয়টি মিনার ইংরেজের বর্বরতা সত্ত্বেও এখনও বেঁচে আছে, সেগুলো দেখে বোঝা যায় মধ্য এশিয়ার সর্বকলা শিল্প কি আশ্চর্য প্রাণবলে সম্মিলিত হয়ে এই অনুর্বর দেশে কি অপূর্ব মরুদ্যান সৃষ্টি করেছিল। আল বিরুনির পর গৌহর সাদ, তারপর বাবুর বাদশাহ। শ্বেতাঙ্গ পণ্ডিতের নির্লজ্জ জাত্যভিমানের চূড়ান্ত প্রকাশ হয় যখন সে বাবুরের আত্মজীবনী অপেক্ষা জুলিয়াস সিজারের আত্মজীবনীর বেশি প্রশংসা করে। কিন্তু সে আলোচনা উপস্থিত মুলতবি থাক। আফগানিস্তান ভ্রমণে যাবার সময় একখানা বই সঙ্গে নিয়ে গেলেই যথেষ্ট, সেই বই বাবুরের আত্মজীবনী। বাবুর কান্দাহার, গজনি, কাবুল, হিরাতের যে বর্ণনা দিয়েছেন তার সঙ্গে আজকের আফগানিস্তানের বিশেষ তফাৎ নেই। বাবুর ফরগানার রাজা নন, আফগানিস্তানের শাহানশাহ নন, দিল্লির সম্রাটও নন। আত্মজীবনীর অক্ষরে অক্ষরে প্রকাশ পায় বাবুর এসবের অতীত অত্যন্ত সাধারণ মাটির গড়া মানুষ। হিন্দুস্তানের নববর্ষার প্রথম দিনে তিনি আনন্দে অধীর, জালালাবাদের আখ খেয়ে প্রশংসায় পঞ্চমুখ। সেই আখ আপন দেশ ফরগানায় পোঁতবার জন্যে টবে করে হিন্দুকুশের ভিতর দিয়ে চালান করেছেন। আর ঠিক তেমনি হিরাত থেকে গৌহর সাদের জ্ঞান, বিজ্ঞান, শিল্পকলা টবে করে নিয়ে দিল্লিতে পুঁতে ভাবছেন এর ভবিষ্যৎ কি, এ তরু মঞ্জরিত হবে তো। হয়েছিল তাজমহল। বাবুর ভারতবর্ষ ভালোবাসেননি, কিন্তু গভীর অন্তর্দৃষ্টি ছিল বলে বুঝতে পেরেছিলেন ফরগনা কাবুলের লোভে যে বিজয়ী বীর দিল্লির তখ্ত ত্যাগ করে সে মূর্খ। দিল্লিতে নূতন সাম্রাজ্য স্থাপনা করলেন তিনি আপন প্রাণ দিয়ে, কিন্তু দেহ কাবুল পাঠাবার হুকুম দিলেন মরবার সময়। সমস্ত কাবুল শহরে যদি দেখবার মতো কিছু থাকে তবে সে বাবুরের কবর। হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, আওরঙ্গজেব, নব্য মৌর্য সাম্রাজ্য। নাদির উত্তর ভারতবর্ষ লণ্ডভণ্ড করে ফেরার পথে আফগানিস্তানে নিহত হন। লুণ্ঠিত ঐশ্বর্য আফগান আহমদ শাহ আবদালির হস্তগত হয়। 1747 সালে সমস্ত আফগানিস্তান নিয়ে সর্বপ্রথম নিজস্ব রাজবংশ প্রতিষ্ঠিত হল। 1761 সালে পানিপথ, 1793 সালে শিখদের নবজীবন। ইতিমধ্যে মহাকাল শ্বেত বর্ণ ধারণ করে ভারতবর্ষে তাণ্ডবলীলা আরম্ভ করেছেন। ভারত আফগানের ইতিহাসে এই প্রথম এক জাতের মানুষ দেখা দিল যে এই দুই দেশের কোনো দেশকেই আপন বলে স্বীকার করল না। এ যেন চিরস্থায়ী তৈমুর নাদির। 19 এবং 20 শতকে ইংরেজ হয় আফগানিস্তান জয় করে রাজ্য স্থাপনা করার চেষ্টা করেছে, নয় আফগান সিংহাসনে আপন পুতুল বসিয়ে রুশের মোকাবেলা করার চেষ্টা করেছে।
কিন্তু আফগানিস্তান জয় করা কঠিন না হলেও দখল করা অসম্ভব, বিশেষত কাফির ইংরেজের পক্ষে। আফগান মোল্লার অজ্ঞতা তার পাহাড়েরই মতো উঁচু, কিন্তু ইংরেজকে সে বিলক্ষণ চেনে। ইংরেজের পরম সৌভাগ্য যে 1857 সালে আমির দোস্ত মোহাম্মদ ইংরেজকে দোস্তি দেখিয়েছিলেন। তার চরম সৌভাগ্য যে 1915 সালে রাজা মহেন্দ্র প্রতাপ আমির হবিবুল্লাহকে ভারত আক্রমণে উৎসাহিত করতে পারেননি। কিন্তু 3 বারের বার বেল টাকে পড়ল। আমানউল্লাহ ইংরেজদের সামান্য উত্তম মধ্যম দিয়েই স্বাধীনতা পেয়ে গেলেন। তাই বোধ করি কাবুলিরা বলে খুদাদাদ আফগানিস্তান, অর্থাৎ বিধিদত্ত আফগানিস্তান। জিন্দাবাদ খুদাদাদ আফগানিস্তান। বাসা পেলুম কাবুল থেকে 2.5 মাইল দূরে খাজা মোল্লা গ্রামে। বাসার সঙ্গে চাকরও পেলুম। অধ্যক্ষ জিরার জাতে ফরাসি, কাজেই কায়দামাফিক আলাপ করিয়ে দিয়ে বললেন, এর নাম আব্দুর রহমান, আপনার সব কাজ করে দেবে, জুতো বুরস থেকে খুন খারাপি, অর্থাৎ তিনি হরফন মৌলা বা সকল কাজের কাজী। জিরার সাহেব কাজের লোক, অর্থাৎ সমস্ত দিন কোনো না কোনো মন্ত্রীর দপ্তরে ঝগড়া বচসা করে কাটান। কাবুলে এরই নাম কাজ। অরোয়া, বিকেলে দেখা হবে বলে চলে গেলেন। কাবুল শহরে আমি 2টি নরদানব দেখেছি। একটির নাম আব্দুর রহমান, দ্বিতীয়টির কথা সময় এলেই হবে। পরে ফিতে দিয়ে মেপে দেখেছিলুম 6 ফুট 4 ইঞ্চি। উপস্থিত লক্ষ্য করলুম লম্বায় মিলিয়ে চওড়াই। 2খানা হাত হাঁটু পর্যন্ত নেমে এসে আঙুলগুলো 2 কাদি মর্তমান কলা হয়ে ঝুলছে। পা 2খানা ডিঙি নৌকার সাইজ। কাঁধ দেখে মনে হলো আমার বাবুর্চি আব্দুর রহমান না হয়ে সে যদি আমির আব্দুর রহমান হতো তবে অনায়াসে গোটা আফগানিস্তানের ভার বইতে পারত। একান ওকান জোড়া মুখ, হাঁ করলে চড়াচৌড়ি কলা গিলতে পারে। এবড়ো থেবড়ো নাক, কপাল নেই। পাগড়ি থাকায় মাথার আকার প্রকার ঠাহর হল না, তবে আন্দাজ করলুম বেবি সাইজের হ্যাটও কান অবধি পৌঁছবে। রং ফর্সা, তবে শীতে গ্রীষ্মের চামড়া চিড়ে ফেঁড়ে গিয়ে আফগানিস্তানের রিলিফ ম্যাপের চেহারা ধরেছে। 2 গাল কে যেন থাবড়া মেরে লাল করে দিয়েছে। কিন্তু কার এমন বুকের পাটা? রুজও তো মাখবার কথা নয়। পরনে শিলোয়ার, কুর্তা আর ওয়াস্কিট। চোখ দুটি দেখতে পেলাম না। সেই যে প্রথম দিন ঘরে ঢুকে কার্পেটের দিকে নজর রেখে দাঁড়িয়েছিল, শেষ দিন পর্যন্ত ওই কার্পেটের অপরূপ রূপ থেকে তাকে বড় একটা চোখ ফেরাতে দেখিনি। গুরুজনদের দিকে তাকাতে নেই, আফগানিস্তানেও নাকি এই ধরনের একটা সংস্কার আছে। তবে তার নয়নের ভাবের খেলা গোপনে দেখেছি। 2টো চিনেমাটির ডাবরে যেন 2টো পান্তোয়া ভেসে উঠেছে। জরিপ করে ভরসা পেলুম, ভয়ও হল। এ লোকটা ভীমসেনের মতো রান্না তো করবেই, আপদে বিপদে ভীমসেনের মতোই আমার মুশকিল আসান হয়ে থাকবে। কিন্তু প্রশ্ন, এ যদি কোনোদিন বিগড়ে যায় তবে? কোন একটা হদিশের সন্ধানে মগজ আতিপাতি করে খুঁজতে আরম্ভ করলুম। হঠাৎ মনে পড়ল দার্শনিক দ্বিজেন্দ্রনাথকে কুইনিন খেতে অনুরোধ করা হলে তিনি বলেছিলেন, কুইনিন জ্বর সারাবে বটে, কিন্তু কুইনিন সারাবে কে? তিনি কুইনিন খাননি। কিন্তু আমি মুসলমান, হিন্দু যা করে তার উল্টো করতে হয়। তদ্দণ্ডেই আব্দুর রহমান আমার মেজর ডোমো, শেফ দ্য কুইজিন, 5 ফরমাস বর্দার 3 এক্কে 3 হয়ে একরার নামা পেয়ে বিড়বিড় করে যা বলল তার অর্থ, আমার চশম শির ও জান দিয়ে হুজুরকে খুশি করার চেষ্টা করব। জিজ্ঞেস করলুম, পূর্বে কোথায় কাজ করেছ? উত্তর দিল, কোথাও না, পল্টনে ছিলুম, মেসের চার্জে। 1 মাস হলো খালাস পেয়েছি। রাইফেল চালাতে পারো? একগাল হাসল। কি কি রাঁধতে জানো? পোলাও, কুরমা, কাবাব, ফালুদা। আমি জিজ্ঞেস করলুম, ফালুদা বানাতে বরফ লাগে, এখানে বরফ তৈরি করার কল আছে? কিসের কল? আমি বললুম, তাহলে বরফ আসে কোত্থেকে? কেন, ওই পাগমানের পাহাড় থেকে। বলে জানলা দিয়ে পাহাড়ের বরফ দেখিয়ে দিল। তাকিয়ে দেখলুম যদিও গ্রীষ্মকাল, তবুও সবচেয়ে উঁচু নীল পাহাড়ের গায়ে সাদা সাদা বরফ দেখা যাচ্ছে। আশ্চর্য হয়ে বললুম,
বরফ আনতে ওই উঁচুতে চড়তে হয়? বলল, না সাহেব, এর অনেক নিচে বড় বড় গর্তে শীতকালে বরফ ভর্তি করে রাখা হয়। এখন তাই খুঁড়ে তুলে গাধা বোঝাই করে আনা হয়। বুঝলুম খবর টবর রাখে। বললুম, তা আমার হাঁড়ি কুড়ি বাসন কোসন তো কিছু নেই, বাজার থেকে সব কিছু কিনে নিয়ে এসো। রাত্রিরের রান্না বোধহয় আর হয়ে উঠবে না, কাল দুপুরে রান্না করো, সকালবেলা চা দিও। টাকা নিয়ে চলে গেল। বেলা থাকতেই কাবুল রওনা দিলুম। 2.5 মাইল রাস্তা, মৃদুমধুর ঠান্ডায় গড়িয়ে গড়িয়ে পৌঁছব। পথে দেখি এক পর্বত প্রমাণ বোঝা নিয়ে আব্দুর রহমান ফিরে আসছে। জিজ্ঞেস করলুম, এত বোঝা বইবার কি দরকার ছিল? একটা মুটে ভাড়া করলেই তো হতো। যা বলল তার অর্থ এই যে সে যে মোট বইতে পারে না, সে মোট কাবুলে বইতে যাবে কে? আমি বললুম, দুজনে ভাগাভাগি করে নিয়ে আসতে। ভাব দেখে বুঝলুম অতটা তার মাথায় খোলেনি, অথবা ভাববার প্রয়োজন বোধ করেনি। বোঝাটা নিয়ে আসছিল জালের প্রকাণ্ড থলেতে করে, তার ভিতর তেল, নুন, লাকড়ি সবই দেখতে পেলুম। আমি ফের চলতে আরম্ভ করলে বললে, সাহেব, রাত্রে বাড়িতেই খাবেন। যেভাবে বলল তাতে অচিন দেশের নির্জন রাস্তায় গাঁইগুঁই করা যুক্তিযুক্ত মনে করলুম না। হ্যাঁ হ্যাঁ, হবে হবে বলে কি হবে ভালো করে না বুঝিয়ে হনহন করে কাবুলের দিকে চললুম। খুব বেশি দূরে যেতে হলো না। লবিদরিয়া অর্থাৎ কাবুল নদীর পাড়ে পৌঁছতে না পৌঁছতেই দেখি মসিয়ে জিরার টাঙ্গা হাঁকিয়ে টক বগাবক করে বাড়ি ফিরছেন। কলেজের বড় কর্তা বা বস হিসেবে আমাকে তিনি বেশ 2-1 প্রস্থ ধমক দিয়ে বললেন, কাবুল শহরে নিশাচর হতে হলে যে তাকে তো হাতিয়ারের প্রয়োজন, সে দুটোর একটাও তোমার নেই। বসকে খুশি করার জন্য যার ঘটে ফন্দি ফিকিরের অভাব, তার পক্ষে কোম্পানির কাগজ হচ্ছে তর্ক না করা। বিশেষ করে বসের উত্তমার্ধ তারই পাশে বসে উই সার্টেম্মা এভিদামা অর্থাৎ অতি অবশ্য সার্টেনলি এভিডেন্টলি বলে তার কথায় সায় দেন। ইংল্যান্ডে মাত্র একবার ভিক্টোরিয়া আলবার্ট আঁতাত হয়েছিল। শুনতে পাই ফ্রান্সে নাকি নিত্যে নিত্যে ঘরে ঘরে। বাড়ি ফিরে এসে বসবার ঘরে ঢুকতেই আব্দুর রহমান একটা দর্শন দিয়ে গেল, এবং আমি যে তার তম্বিতেই ফিরে এসেছি সে সম্বন্ধে আশ্বস্ত হয়ে হুট করে বেরিয়ে গেল। তখন রোজার মাস নয়, তবু আন্দাজ করলুম সেহরির সময়, অর্থাৎ রাত 2টোয় খাবার জুটলে জুটতেও পারে। তন্দ্রা লেগে গিয়েছিল, শব্দ শুনে ঘুম ভাঙল। আব্দুর রহমান মোগল তসবিরের গাড়ু বদনার সমন্বয়ে আফতাবে বা ধারা যন্ত্র নিয়ে দাঁড়িয়ে সামনে। মুখ ধুতে গিয়ে বুঝলুম, যদিও গ্রীষ্মকাল, তবু কাবুল নদীর বরফ গলা জলে মুখ কিছুদিন ধরে ধুলে আমার মুখও আফগানিস্তানের রিলিফ ম্যাপের উঁচু নিচু টক্করের সঙ্গে সামঞ্জস্য রাখতে পারবে। খানা টেবিলের সামনে গিয়ে যা দেখলুম তাতে আমার মনে আর কোনো সন্দেহ রইল না যে আমার ভৃত্য আগা আব্দুর রহমান খান এককালে মিলিটারি মেসের চার্জে ছিল। ডাবর নয়, ছোটখাটো একটা গামলা ভর্তি মাংসের কোরমা বা পেঁয়াজ ঘিয়ের ঘন কাথে শেরখানেক দুম্বার মাংস, তার মাঝে মাঝে কিছু বাদাম কিশমিশ লুকোচুরি খেলছে। এক কোণে একটি আলু অপাংক্তে হওয়ার দুঃখে ডুবে মরার চেষ্টা করছে। আরেক প্লেটে গোটা আস্টেক ফুল বোম্বাই সাইজের স্বামী কাবাব, বারকোশ পরিমাণ থালায় এক ঝুড়ি কোফতা পোলাও, আর তার উপর বসে আছে একটি আস্ত মুরগির রোস্ট। আমাকে থ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আব্দুর রহমান তাড়াতাড়ি এগিয়ে এসে অভয়বাণী দিল, রান্নাঘরে আরও আছে। একজনের রান্না না করে কেউ যদি 3 জনের রান্না করে তবে তাকে ধমক দেওয়া যায়, কিন্তু সে যদি 6 জনের রান্না পরিবেশন করে বলে রান্নাঘরে আরও আছে, তখন আর কি করার থাকে? অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। রান্না ভালো, আমার ক্ষুধাও ছিল, কাজেই গড়পড়তা বাঙালির চেয়ে কিছু কম খায়নি। তার উপর অদ্য রজনী প্রথম রজনী, এবং আব্দুর রহমানও ডাক্তারি কলেজের ছাত্র যেরকম তন্ময় হয়ে মরা কাটা দেখে, সেরকম আমার খাওয়ার রকম বহর দুই তার ডাবর চোখ ভরে দেখে নিচ্ছিল। আমি বললুম, ব্যাস, উৎকৃষ্ট রেঁধেছ আব্দুর রহমান। আব্দুর রহমান অন্তর্ধান, ফিরে এলো হাতে এক থালা ফালুদা নিয়ে। আমি সবিনয়ে জানালুম যে আমি মিষ্টি পছন্দ করি না। আব্দুর রহমান পুনরপি অন্তর্ধান,
আবার ফিরে এলো এক ডাবর নিয়ে, পেঁজা বরফের গুড়ায় ভর্তি। আমি বোকা বনে জিজ্ঞেস করলুম, এ আবার কি? আব্দুর রহমান উপরের বরফ সরিয়ে দেখালো নিচে আঙুর, মুখে বলল, বাগেবালার বারকি আঙ্গুর, তামাম আফগানিস্তানে মশহুর। বলেই একখানা সসারে কিছু বরফ আর গোটা কয়েক আঙুর নিয়ে বসল। আমি আঙুর খাচ্ছি, ও ততক্ষণে এক একটা করে হাতে নিয়ে সেই বরফের টুকরোয় ঘুরিয়ে ফিরিয়ে অতি সন্তর্পণে ঘষে, মেয়েরা যেরকম আচারের জন্যে কাগজি নেবু পাথরের শিলে ঘষেন। বুঝলুম বরফ ঢাকা থাকা সত্ত্বেও আঙুর যথেষ্ট হিম হয়নি বলে এই মোলায়েম কায়দা। ওদিকে তালু আর জীবের মাঝখানে একটা আঙুরের চাপ দিয়েই আমার ব্রহ্মরন্ধ্র পর্যন্ত ঝিমঝিম করে উঠেছে। কিন্তু পাছে আব্দুর রহমান ভাবে তার মনিব নিতান্ত জঙ্গলি, তাই খাইবার পাশের হিম্মত বুকে সঞ্চয় করে গোটা আষ্টে গিললুম। কিন্তু বেশিক্ষণ চালাতে পারলুম না। ক্ষান্ত দিয়ে বললুম, যথেষ্ট হয়েছে আব্দুর রহমান, এবার তুমি গিয়ে ভালো করে খাও। কার গোয়াল কে দেয় ধুঁয়ো। এবার আব্দুর রহমান এলেন চায়ের সাজ সরঞ্জাম নিয়ে। কাবুলি সবুজ চা, পেয়ালায় ঢাললে অতি ফিকে হলদে রং দেখা যায়। সে চায়ে দুধ দেয়া হয় না, প্রথম পেয়ালায় চিনি দেয়া হয়, দ্বিতীয় পেয়ালায় তাও না, তারপর ওই রকম তৃতীয় চতুর্থ। কাবুলিরা পেয়ালা ছয়েক খায়, অবশ্য পেয়ালার সাইজ খুব ছোট, কফি পাত্রের মতো। চা খাওয়া শেষ হলে আব্দুর রহমান 10 মিনিটের জন্য বেরিয়ে গেল। ভাবলুম এই বেলা দরজা বন্ধ করে দিই, না হলে আবার হয়তো কিছু একটা নিয়ে আসবে। আজ তো উটের রোস্টটা হয়তো দিতে ভুলে গিয়েছে। ততক্ষণে আব্দুর রহমান পুনরায় হাজির। এবার এক হাতে থলে ভর্তি বাদাম আর আখরোট, অন্য হাতে হাতুড়ি। ধীরে সুস্থে ঘরের এক কোণে পা মুড়ে বসে বাদাম আখরোটের খোসা ছাড়াতে লাগল। এক মুঠো আমার কাছে নিয়ে এসে দাঁড়ালো, মাথা নিচু করে বলল, আমার রান্না হুজুরের পছন্দ হয়নি। কে বলল পছন্দ হয়নি? তবে ভালো করে খেলেন না কেন? আমি বিরক্ত হয়ে বললুম, কি আশ্চর্য, তোমার বপুটার সঙ্গে আমার তনুটা মিলিয়ে দেখো দেখিনি, তার থেকে আন্দাজ করতে পারো না আমার পক্ষে কি পরিমাণ খাওয়া সম্ভব? আব্দুর রহমান তর্কাতর্কি না করে ফের সেই কোণে গিয়ে আখরোট বাদামের খোসা ছাড়াতে লাগল। তারপর আপন মনে বলল, কাবুলের আবহাওয়া বড়ই খারাপ। পানি তো পানি নয়, সে যেন গলানো পাথর। পেটে গিয়ে এক কোণে যদি বসল, তবে ভরসা হয় না আর কোনোদিন বেরোবে। কাবুলের হাওয়া তো হাওয়া নয়, আতশবাজির হলকা। মানুষের খিদে হবেই বা কি করে? আমার দিকে না তাকিয়েই তারপর জিজ্ঞেস করল, হুজুর কখনো পানশির গিয়েছেন? সে আবার কোথায়? উত্তর আফগানিস্তান, আমার দেশ। সে কি জায়গা! একটা আস্ত দুম্বা খেয়ে এক ঢোক পানি খান, আবার খিদে পাবে। আকাশের দিকে মুখ করে একটা লম্বা দম নিন, মনে হবে তেজি ঘোড়ার সঙ্গে বাজি রেখে ছুটতে পারি। পানশিরের মানুষ তো পায়ে হেঁটে চলে না, বাতাসের উপর ভর করে যেন উড়ে যায়। শীতকালে সে কি বরফ পড়ে! মাঠ, পথ, পাহাড়, নদী, গাছপালা সব ঢাকা পড়ে যায়। ক্ষেত খামারের কাজ বন্ধ, বরফের তলায় রাস্তা চাপা পড়ে গেছে। কোনো কাজকর্ম নেই, বাড়ি থেকে বেরোনোর কথাই ওঠে না। আহা, সে কি আরাম! লোহার বারকোষে আঙার জ্বালিয়ে তার উপর ছাই ঢাকা দিয়ে কম্বলের তলায় চাপা দিয়ে বসবেন গিয়ে জানলার ধারে। বাইরে দেখবেন বরফ পড়ছে, বরফ পড়ছে, পড়ছে পড়ছে, 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন ধরে। আপনি বসে আছেন তো বসেই আছেন, আর দেখছেন কিরকম বরফ পড়ে। আমি বললুম, 7 দিন ধরে জানলার কাছে বসে থাকব? আব্দুর রহমান আমার দিকে এমন করুণভাবে তাকালো যে মনে হলো এরকম বেরসিকের পাল্লায় সে জীবনে আর কখনো এতটা অপদিস্থ হয়নি। ম্লান হেসে বলল, একবার আসুন, জানলার পাশে বসুন, দেখুন। পছন্দ না হয় আব্দুর রহমানের গরদান তো রয়েছে। খেই তুলে নিয়ে বলল, সে কত রকমের বরফ পড়ে, কখনো সোজা ছেঁড়া ছেঁড়া পেঁজা তুলোর মতো, তারই ফাঁকে ফাঁকে আসমান জমিন কিছু কিছু দেখা যায়, কখনো ঘুরঘুরটি ঘন।
চাদরের মতো নেবে এসে চোখের সামনে পর্দা টেনে দেয়। কখনো বয় জোর বাতাস, প্রচণ্ড ঝড়। বরফের পাঁজে যেন সে বাতাস ডাল গলাবার চরকি চালিয়ে দিয়েছে। বরফের গুঁড়ো ডাইনে বায়ে উপর নিচে এলো পাতাড়ির ছুটোছুটি লাগায়। হুহু করে কখনো একমুখো হয়ে তেজি ঘোড়াকে হার মানিয়ে ছুটে চলে। কখনো সব ঘুটঘুটে অন্ধকার, শুনতে পাবেন শুধু শোঁ শোঁ। তার সঙ্গে আবার মাঝে মাঝে যেন দারুল আমানের ইঞ্জিনের সিটির শব্দ। সেই ঝড়ে ধরা পড়লে রক্ষে নেই, কোথায় থেকে কোথায় উড়িয়ে নিয়ে চলে যাবে। না হয় বেহুঁশ হয়ে পড়ে যাবেন বরফের বিছানায়, তারই উপর জমে উঠবে 6 হাত উঁচু বরফের কম্বল, গাদা গাদা পাঁজা পাঁজা। কিন্তু তখন সে বরফের পাঁজা সত্যিকার কম্বলের মতো দেয়। তার তলায় 2 দিন পরেও জ্যান্ত পাওয়া গেছে মানুষকে। একদিন সকালে ঘুম ভাঙলে দেখবেন বরফ পড়া বন্ধ হয়ে গিয়েছে, সূর্য উঠেছে। সাদা বরফের উপর দিয়ে সে রোশনির দিকে চোখ মেলে তাকানো যায় না। কাবুলের বাজারে কালো চশমা পাওয়া যায়, তাই পরে তখন বেড়াতে বেরোবেন। যে হাওয়া দম নিয়ে বুকে ভরবেন তাতে একরত্তি ধুলো নেই, বালু নেই, ময়লা নেই। ছুরির মতো ধারালো ঠান্ডা হাওয়া নাক, মগজ, গলা, বুক চিরে ঢুকবে, আবার বেরিয়ে আসবে ভেতরকার সব ময়লা ঝেঁটিয়ে নিয়ে। দম নেবেন, ছাতি 1 বিঘত ফুলে উঠবে। দম ফেলবেন, 1 বিঘত নেমে যাবে। এক দম নেওয়াতে 1 বছর আয়ু বাড়বে। একবার দম ফেলাতে 100টা বেমারি বেরিয়ে যাবে। তখন ফিরে এসে হুজুর একটা আস্ত দুম্বা যদি না খেতে পারেন, তবে আমি আমার গোপ কামিয়ে ফেলব। আজ যা রান্না করেছিলুম তার ডবল দিলেও আপনি খিদের চোটে আমায় কতল করবেন। আমি বললাম, হ্যাঁ আব্দুর রহমান, তোমার কথাই সই, শীতকালটা আমি পানশিরেই কাটাবো। আব্দুর রহমান গদগদ হয়ে বলল, সে বড় খুশির বাত হবে হুজুর। আমি বললাম, তোমার খুশির জন্যে নয়, আমার প্রাণ বাঁচাবার জন্যে। আব্দুর রহমান ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকালো। আমি বুঝিয়ে বললুম, তুমি যদি সমস্ত শীতকালটা জানলার পাশে বসে কাটাও, তবে আমার রান্না করবে কে? গল্পকথনই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন সৈয়দ মুজতবা আলীর লেখা দেশে বিদেশে, আজ 5ম পর্ব। আমার অনেক ছোটবেলায় এই আব্দুর রহমানের গল্পটা আমরা আমাদের একটা গল্পের বই পড়েছিলাম, শুধু এই অংশটুকু, আব্দুর রহমানের অংশটুকু। তো সেই অংশে এই যে বরফের বর্ণনাটা আমার কাছে মনে আছে। তো খুব ছোটবেলায় তো একদম খুবই প্রভাব ফেলেছিল আমাদের সেই ছোটবেলায়। আর বিশেষ করে সেই যে যখন বরফ শেষ হয়ে যাবে, বরফ পড়া শেষ হয়ে যাবে, তখন বাইরে বেড়াতে বেরোবেন, যেই হাওয়া তখন বুকে ভরবেন, তাতে কোনো ধুলো নেই, বালু নেই, ছুরির মতো ধারালো ঠান্ডা হাওয়া নাক, মগজ, গলা, বুক চিরে ঢুকবে। এই বর্ণনাটুকু আমি এখনও রিলেট করতে পারি। আমি যখন ফিনল্যান্ডে, প্রচণ্ড ঠান্ডা এখানে শীতে, তো যখন বরফ পড়া শেষ হয় তখন আমার কাছে আব্দুর রহমানেরই কথাগুলো মনে হয় সব সময়। বহুদিন পর আবার দেশে বিদেশে পড়ে ছোটোবেলার সেই ব্যাপারগুলো মনে পড়ে গেল। আপনারা কেমন লাগছে জানাবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।